Thank you. Good afternoon. We are Munshi Ehsanul Haq and Sahida Khatun. We are proud of privilege and ownership. প্রথমেই আজকে ধন্যবাদ জানাবো পরম করুণাময় ঈশ্বরকে এবং ধন্যবাদ আমার পিতা মাতাকে এবং আমার সমস্ত আত্মীয় স্বজনদের এবং ধন্যবাদ জানাবো আমার এলওএসের সমস্ত আপলাইনদের এবং হাটলাইনদের যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় আজকে আমরা এখানে এবং ধন্যবাদ জানাবো আমার সমস্ত ডাউনলাইনদের যাদের প্রচুর পরিশ্রম এবং ড্রিমের মধ্য দিয়ে আজকে আমরা এখানে আজকে আধ ঘন্টা আপনাদের সঙ্গে আমাদের বিজনেস লাইফের কিছু কথা বলবো। আশা করি আমাদের বিজনেস লাইফের কিছু কথা আপনাদের অনেকের লাইফ টাচ করতে পারে। প্রথমেই ডেকে নেব আমার বিজনেস পার্টনার সাহিদা খাতুনকে ডেকে নিচ্ছি। গুড আফটারনুন। প্রথমেই পরম করুণাময় ওপরওয়ালাকে ধন্যবাদ দেব আমাদের মানুষ রূপে সৃষ্টি করার জন্য। ধন্যবাদ দেব আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি প্রত্যেককে, ওনাদের মাধ্যমে আমাদের পৃথিবীতে আসা এবং ওনাদের ব্লেসিং সাপোর্ট ছাড়া কখনোই আমরা এই জায়গায় আসতে পারতাম না। ধন্যবাদ দেব আমার দুই মেয়ে শবনম এবং সুহানা, যাদের অনুপ্রেরণা এবং মোটিভেশনে আমরা এই বিজনেসে টিকে থেকেছি। ধন্যবাদ দেব অল আপলাইন্স, বিশেষ করে আমার স্পন্সর আপলাইন আমারই নিজের দাদা শেখ মুর্শেদ আলী। ভাগ্যিস উনি ওনার লিস্টে আমাদের নামটা রেখেছিলেন, না হলে পিজাজ করে যদি বাদ দিয়ে দিতেন তাহলে আজ আমরা কোথায় থাকতাম। ধন্যবাদ দেব আমাদের সমস্ত এবিও এবং টিম মেম্বারদের, কারণ ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসার জোরেই কিন্তু আমরা আজ এই জায়গায়। ধন্যবাদ দেব সমস্ত হটলাইন বন্ধুদের যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা আছে এই বিজনেসে। ধন্যবাদ দেব অ্যামওয়ে কর্পোরেশনকে আমাদের জন্য এত ভালো একটা অপরচুনিটি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো আমার পরিচয় দেব, আমার নাম সাহিদা খাতুন। আমার জন্ম হুগলি জেলার আরামবাগ থেকে 13 কিলোমিটার দূরে এক প্রত্যন্ত গ্রামে। বাবা মা দাদা দিদি প্রত্যেককেই নিয়ে এক পান উচ্ছ্বাস পরিবার ছিল। অর্থ ছিল না অনেক, কিন্তু আনন্দ উচ্ছ্বাসেরও কোনো অভাব ছিল না। আমাদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার ছিলেন আমার বাবা ছিলেন কৃষক, খুব স্ট্রাগল করে আমাদের বড় করছিলেন। আমাদের কখনোই বুঝতে দিতেন না যে কত স্ট্রাগল তিনি করছেন। আমাদের সবসময় বলতেন, মানুষ হয়ে জন্মেছো, মানুষের সবসময় উপকার করার চেষ্টা করবে। সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে কীরকম সব যেন উলট পালট হয়ে গেল। আমার দুই দিদি ভুল ট্রিটমেন্টে আমাদের ছেড়ে কিছুদিনের ব্যবধানে এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেল। আর এই শখটা বাবা না নিতে পেরে বাবাও আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা যে বটবৃক্ষের তলায় ছিলাম সেখানটা পুরোই মরুভূমি হয়ে গেল। সবাই ভীষণ কাঁদছি। সেই সময় দাদাকে দেখেছি যে এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। তার অর্থটা তখন বুঝতে পারি না, পরে বুঝতে পেরেছি। কারণ দাদা জানতো এরপর থেকে পুরো পরিবারের দায়িত্বটা তার কাঁধে। তখন থেকে দাদা আজও পর্যন্ত পুরো পরিবারের দায়িত্ব নিয়ে চলেছে। ছোটবেলা থেকেই পড়াশোনায় খেলাধুলায় সব ভাই বোনেরাই ভালো ছিলাম, আমিও ছিলাম। কিন্তু ওই বয়সে আমার কিন্তু পড়া বন্ধ হয়ে যায়, স্কুলের গণ্ডিটাও পার করতে পারি না। আর সেই সময়ই সম্বন্ধ করে এক বনেদি সম্ভ্রান্ত পরিবারে আমার বিয়ে দিয়ে দেয়। বিয়ের সময় সব ঠিকঠাকই ছিল, হাজবেন্ডের একটা কনভেনশনাল বিজনেস, গ্রামে জমি বাড়ি। কিন্তু বিয়ের কয়েক বছর পর ওখানে পরিস্থিতিটাও পাল্টাতে শুরু করে। হাজবেন্ডের যে কনভেনশনাল বিজনেসটা ছিল সেটা লসে রান করায় বন্ধ করে দিতে বাধ্য হয়। সে এক কঠিন পরিস্থিতি। বাচ্চাদের জন্য ন্যূনতম যে খাবারটুকু মুখে তুলে দেওয়ার দরকার সেটাও আমাদের কাছে ছিল না। অসুস্থ হলে যে ট্রিটমেন্ট করার দরকার সেটাও আমরা পারছিলাম না। কোনো ওকেশনে যে পোশাক আশাক দেওয়ার দরকার সেটাও কিন্তু করতে পারছিলাম না। এদিকে গ্রামে বাস, নানান জনের নানান রকম কথাবার্তা। বউ ভাগ্যে টাকা হয়, এই বউ আসার সাথে সাথে ছেলের একটা বিজনেস ছিল সেটাও বন্ধ হয়ে গেল। খুব খারাপ লাগতো, কষ্ট হতো, কিন্তু কখনো কারোকে কিছু বুঝতে দিতাম না। জানতাম আমার হাজবেন্ড যদি ইনকাম করে সব থেকে বেশি খুশি হব আমি, আমার পরিবার, আমার সন্তান। তো প্রতিনিয়ত প্ল্যানিং করেই চলেছি, কিছু একটা করো, কিছু একটা করতে হবে, এইরকম সমস্ত কিছু করেই চলেছি, কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। আর আমার হাজবেন্ডের সেই মুহূর্তেও অনেক বড় স্বপ্ন। যেহেতু ও সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ও চাইতো যদি করি একটা হোলসেলার, নাহলে রিটেলার, না তো বা ফার্ম হাউস ইত্যাদি, যেগুলো করতে গেলে অনেক টাকার দরকার। সেই টাকাই তো আমাদের কাছে ছিল না। প্ল্যানিং করতে করতে প্রায় দিশেহারা। ঠিক সেই সময় ওপরওয়ালার দূত হিসাবে আমার দাদা শেখ মুর্শেদ আলী এই বিজনেস প্ল্যানটার কথা বলে। বিজনেস প্ল্যানটা দেখে সঙ্গে সঙ্গে জয়েন করার সিদ্ধান্ত নিই। তার একটাই কারণ যে আমার দাদা আর যা হোক নিজের বোন ভগ্নিপতির খারাপ চাইতে পারে না। দ্বিতীয়ত, এর থেকে কম ইনভেস্টমেন্টে কোনো বিজনেস হয় এটাও আমাদের জানা ছিল না। ইনভেস্টমেন্ট বলতে একটাই, যে 4,400 টাকা তখন ছিল জয়েনিং ফিস। এই 4,400 টাকাও আমাদের কাছে ছিল না। এটা জোগাড় করতে আমাদের 6 মাস সময় লেগে গিয়েছিল।
6 মাস পরে আমরা বিজনেসটা জয়েন করি। বিজনেসটা জয়েন করে আমরা জানি যে এটা ফ্যামিলি বিজনেস, হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই বিজনেসটা বিল্ড করতে হয়। কিন্তু প্রথম দিন থেকে হাজব্যান্ডকে মেন্টালি সাপোর্ট করলেও ফিজিক্যালি সাপোর্ট করতে পারতাম না। বাড়ির অন্যান্য কাজ থেকে ফ্রি করে দিয়েছিলাম, যেমন মেয়েদের স্কুল, টিউশন ইত্যাদি জায়গা থেকে ফ্রি করে দিয়েছিলাম। তো দীর্ঘদিন হাজব্যান্ড একাই বিজনেসটা বিল্ড করে যায়, কিন্তু বুক, স্টেপ, ফাংশন সমস্ত কিছুর মধ্যেই ছিল। থাকা সত্ত্বেও আমাদের যেইভাবে রেজাল্ট পাওয়ার কথা আমরা কিন্তু সেইভাবে রেজাল্ট পাচ্ছিলাম না। অবশেষে যদিও বা একটা ব্রাঞ্চ তৈরি হলো, কিন্তু সাইডে আমাদের সেরকম কোনো বিজনেস ছিল না। দীর্ঘ কয়েক বছর কেটে যাওয়ার পরে যা হয়, মানে আমার দাদাকে নিয়েও অনেক রকম কথা শুনতে হয় যে এ কেমন দাদা, কি বিজনেসে জয়েন করালো, যাতে একটাও টাকা নেই, বোন ভগ্নিপতির এমন করে ক্ষতি করতে হয়, এইসব খুব খারাপ লাগতো। যেহেতু রক্ষণশীল পরিবারের বউ ছিলাম, তো বেরোনোটা এত সহজ ছিল না। অবশেষে প্রত্যেককে বুঝিয়ে ফিল্ডে নেমে কাজ করা শুরু করি, সবার অনুমতি নিয়ে। আমাদের প্রচুর প্রচুর চ্যালেঞ্জ ছিল, কিন্তু বিজনেস কমিটমেন্ট থেকে কোনো সময় সরে আসি না। এমনও দিন গেছে মেয়েদের টিউশন ফিস দিতে পারি না, প্রোডাক্ট রিটেল করে মেয়েদের টিউশন ফিস দিয়েছি। মিটিংয়ে যাব, 1 সপ্তাহ ধরে প্ল্যানিং হচ্ছে, সেই প্রোডাক্ট রিটেল করে করে পয়সা জমিয়ে আমরা মিটিংয়ে গেছি। 1 মাসে যে প্রোডাক্টটা আমাদের লাগতো সেই প্রোডাক্টটা পারচেস করার মতো টাকাও আমাদের কাছে ছিল না। মাসে 2বার 3বার ধরে সেই কলকাতা এডিসি, তখন হোম ডেলিভারি কোনো ব্যবস্থা ছিল না, আমরা ওই কলকাতা থেকে প্রোডাক্ট পারচেস করে এনে অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো আমরা সেরেছি। আমাদের বাড়িতে ম্যাজিক কর্নার করতে বলেছিল, আমরা ম্যাজিক কর্নার করেছি। সেখানে হয়তো কোনো গেস্ট এসেছে কোনো ওকেশানে, সেখানে যখন দেখছে প্রোডাক্টগুলো আছে তখন বলছে যে কে করে ওই বিজনেস, তখন আমাকে দেখিয়ে বলছে এই যে এরা করে। বলে ভিটে বাড়ি আছে তো না গেছে, বলে হ্যাঁ বাবা আছেন তাই আছে, না হলে তাও চলে যেত। আমার ছোট ছোট 2 মেয়েকে নিয়ে কুটক্তি করতে মানুষ ছাড়ে না, বলে কিনা যদি বাবা মানে আমার শ্বশুর মশাই যদি বেঁচে থাকতে থাকতে আমরা বিয়ে দিতে পারি তো ভালো, নইলে নাকি আমরা বিয়েও দিতে পারবো না। আমাদের চেনা জানা পরিচিত যারা আছে তাদেরকে প্রোডাক্ট নিয়ে বলতে গেছি, কেউ অট্টহাসি হেসে উড়িয়ে দিয়েছে, কেউ আবার বলেছে যে ওগুলো বিদেশি কোম্পানি, ওগুলো বাইরে চলে, এখানে ইন্ডিয়ান মানুষরা বোকা, ওখানে এক্সপায়ারি প্রোডাক্টগুলো এখানে লেবেল ছাটিয়ে বিক্রি করছে। আবার কেউ বলেছে তুমিই খাও, তুমিই মাখো, তুমিই সুন্দর হও, আমাদের দরকার নেই, এইরকম। আমরা কিন্তু তাদের সঙ্গে রিলেশন একদম সুন্দর রেখে আমরা আরো বেশি করে ভেতরে জ্বালা ধরিয়েছি। আমরা অনেক বেশি নামের লিস্ট করেছি, অনেক বেশি মানুষকে প্ল্যান দেখিয়েছি, ডেমনস্ট্রেশন করেছি। সেখান থেকে একটা কাস্টমার বেস তৈরি হয়েছে, সেখান থেকে টিম তৈরি হয়েছে। টিমের হয়েও প্রচুর মিটিং, প্রচুর হোম মিটিং, পেজ মিটিং, ওপেন মিটিং, প্ল্যান শো, ডেমনস্ট্রেশন সমস্ত কিছু করেছি, ওদের সঙ্গে রিলেশন বিল্ড করেছি। এর জন্য অবশ্যই আমার বৌদি লেডি লিডার রেহানা ইয়াসমিন প্রচুর হেল্প করেছে, এবং আমাদের মেন্টার লেডি লিডার আরতি মণ্ডল, সেও প্রচুর হেল্প করেছে। এছাড়া আরও আমাদের যে সমস্ত ডায়মন্ড লেডি লিডাররা আছে, হায়ার অ্যাপ্লাইং লেডি লিডাররা আছে, প্রত্যেকে যে সমস্ত স্পিচগুলো দিতেন সেইগুলোকে আমি খুব মনোযোগ সহকারে শুনেছি এবং সেগুলো কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি। আমার এখন পরিবার শুধু আমার হাজব্যান্ড ওয়াইফ আমার সন্তানদের নিয়ে নয়, আমাদের এখন বিশাল বড় পরিবার। আমাদের হাজব্যান্ড ওয়াইফ, তার সঙ্গে আপলাইন ডাউনলাইন প্রত্যেককে নিয়ে বিশাল বড় পরিবার। সেখানে আমরা অনেকজন মিলে মানে ভীষণ আনন্দ করি, প্রত্যেকের আমরা ভালোবাসা পাচ্ছি, এবং আমাদের রিলেটিভ সার্কেল, আত্মীয় পরিজন যারা আছে প্রত্যেকের কাছ থেকে আমরা ভীষণ ভালোবাসা পাচ্ছি। আমরা এখন ভীষণ হ্যাপি, আমরা আমাদের মেয়েদের বেটার লাইফস্টাইল দিতে পারছি, বেটার এডুকেশন দিতে পারছি। আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই চলে গেছেন, আমার শাশুড়ি মাকে বেটার ট্রিটমেন্ট দিতে পারছি। আমার মেয়েদের ট্রিটমেন্ট করাতে পারি না এখন, কিন্তু আমাদের যে সমস্ত দুস্থ পাশের মানুষ আছে তাদেরকে আমরা যথাসাধ্য চেষ্টা করি তাদের ট্রিটমেন্টে। আমার মেয়েদের বিয়ে দিতে পারবো না অনেকেই বলেছিল, কিন্তু আমাদের যে সমস্ত ওরকম কাছের মানুষ আছে তাদের কিন্তু মেয়েদের বিয়েতে আমরা যথাসাধ্য চেষ্টা করি সাহায্য করার জন্য। এবং আমাদের যে সমস্ত বেড়া আছে দুস্থরা, যে তাদেরকে পোশাক আশাক আমি ওকেশনে আমার বাচ্চাদের দিতে পারি না, কিন্তু এখন আমি তাদেরকে দিতে পারি। বিজনেসটা শুরু করেছিলাম 2-5 হাজার টাকা ইনকাম করে নিজের পরিবারকে ভালো রাখবো বলে, কারো স্বপ্ন পূরণ, কাউকে লক্ষ্যে পৌঁছে দেওয়া বা সাফল্য পাইয়ে দেওয়ার জন্য নয়। নিজের স্বপ্ন পূরণের সাথে সাথে বহু মানুষের স্বপ্ন পূরণ করতে পারছি, তাদের লক্ষ্যের দিকে এগিয়ে দিতে পারছি, তাদের অন্ধকার বাড়িতে আলো জ্বালাতে পারছি। এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। তাহলে বলবো বিশ্বাস আর ধৈর্য ধরে 2 থেকে 5 বছর হাজবেন্ডের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যেই সময়গুলো আমরা নষ্ট করে ফেলি সেই সময়গুলো দিয়ে বিজনেসটা বিল্ড করে যান। যা চান, যা প্রয়োজন, যা আশা করেন তার থেকে অনেক বেশি কিছু আছে এই বিজনেসে।
তবে অবশ্যই সাকসেসের পথটা ফুল বিছানো থাকে না, সেখানে চড়াই উতরাই নুড়ি পাথর কাটা অনেক কিছু থাকবে। সেখানটা থেকে যতবার আপনি মুখ থুবড়ে পড়বেন তার থেকে একবার চেষ্টা করবেন উঠে বেশি দাঁড়ানো, তাহলেই সাকসেস হবে। তো থ্যাংক ইউ, ওভার টু মাই হাজব্যান্ড। থ্যাংক ইউ। এবারে আমার জীবনের কিছু কথা। আসলে আমার জীবনই থাকিনি, ছিলাম জীবন্ত লাশ। বর্তমানে মনে হচ্ছে আমি বেঁচে আছি এবং আমি সুস্থ আছি। যাক, আমার বাড়ি আরামবাগ থেকে 24 কিলোমিটার দূর, বন্দরের একটা প্রত্যন্ত গ্রাম, কাকনান বলে নাম। ছোটবেলা থেকে প্রাচুর্যের সঙ্গে আমরা জন্মেছি। একদম দাদু, বাবা, কাকা সবাইকে নিয়ে একটা প্রাণোচ্ছ্বাস পরিবার ছিল এবং পরিবারের মধ্যে আর্থিক সচ্ছলতাও যথেষ্ট ছিল এবং এলাকাতে মান সম্মানও যথেষ্ট ছিল আমাদের ফ্যামিলির। কিন্তু যত বড় হয়েছি, দিন যত গেছে, আস্তে আস্তে দেখেছি ফ্যামিলি থেকে অর্থনৈতিক ব্যাপারটা অনেকটা খারাপ হতে দেখেছি এবং যখন জ্ঞান হয়েছে তখন অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছি। এভাবে চলেছে আস্তে আস্তে। প্রচুর স্বপ্ন ছিল, আপনাদের যেমন স্বপ্ন আছে আমারও স্বপ্ন ছিল। স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা, অনেক কিছু জীবনে করতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, এইভাবে আসতে। সেই জন্য প্রথম থেকে আমার পড়াশোনায় অতটা মন থাকেনি, সেই জন্য পড়াশোনা বেশি দিয়ে চালিয়ে যেতে পারিনি। বাট আমাদের ফ্যামিলিতে পড়াশোনার একটা চল ছিল। আমি মাধ্যমিকের গণ্ডি পার হয়নি। তো সংসারে তখন অর্থনৈতিক খারাপ অবস্থা দেখেছি, কাজ করতে হবে, ইনকাম করতে হবে। ফলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি কিছু করতে হবে এবং আমি প্রথম থেকে জানতাম যে আমি জীবনে চাকরি করবো নি, যদি কিছু করতে হয় স্বপ্ন পূরণের জন্য বিজনেস করার দরকার। সেই জন্য একটা ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে আমি কলকাতায় বেরিয়ে পড়লাম, হাতের একটা কাজ শিখলাম। 7-8 বছর হাতের কাজ শিখেছি। শেখার পরে যখন কমপ্লিট আমার শিক্ষা ব্যবস্থা হয়ে গেল, আমি একটা ব্যবসা শুরু করলাম কলকাতাতে, কনভেনশনাল ব্যবসা, ওয়ার্কশপ তৈরি করলাম এবং অনেক আশা উদ্দীপনা নিয়ে যে এই বিজনেস থেকে প্রচুর টাকা ইনকাম করে আমার মনের খিদে, আমার ড্রিম আমি পূর্ণ করব। বাট 5-6 বছর, 7 বছর, 8 বছর ব্যবসা চালানোর পর আমি বুঝতে পেরেছিলাম এই এতটা কনভেনশনাল ব্যবসা এবং কম্পিটিশন আলাদা কিছু নয়। প্রত্যেকটা কনভেনশনাল ব্যবসায় হিউজ কম্পিটিশান ফেস করতে হবে। সেই কম্পিটিশানে 7 বছর 8 বছর পর আমি টিকতে পারলাম না এবং আমি সিদ্ধান্ত নিলাম এবং ব্যবসাটাকে বন্ধ করে দিলাম। ব্যবসা বন্ধ করে দিয়ে জাস্ট দেশের বাড়িতে চলে এসেছি। বেকার জীবন, কোনো ইনকাম নেই, বাবার ঘাড়ে বসে খাওয়া, এভাবে 2-3 বছর কাটছে এবং 2-3 বছরে যে অর্থনৈতিক কষ্ট হলে কি কষ্ট হয় সেটা আমি বুঝতে পেরেছিলাম এবং ওই 2-3 বছরে অনেক আত্মীয় স্বজনদের কাছ থেকে 2-3 বছরে অনেক আত্মীয় স্বজনদের কাছ থেকে বিভিন্ন রকম কুটিক্তি, বিভিন্ন রকমের ক্রিটিসাইজ আমি পেয়েছিলাম। বাট আমি সহ্য করেছিলাম এবং মনে মনে কি বলতাম, জ্বলতাম প্রতিনিয়ত এবং 2-3 বছর বেকার অবস্থায় আমার প্রচুর অভিজ্ঞতা তৈরি হয়েছে এবং সেই জন্য মনে মনে বারবার সিদ্ধান্ত নিতাম যে জীবনে কিছু করতেই হবে, কিছু করতেই হবে। এভাবে ভাবতে ভাবতে কিছু করতে গেলে তো টাকা দরকার, সেই টাকাটা থাকেনি। ঠিক সেই সময় ঈশ্বরের দূত হিসাবে আমার আপলাইন, আমার সম্বন্ধে শেখ মোর্শেদ আলী আমাকে এই বিজনেস প্ল্যানটার কথা বলেন এবং বলেন আমার কাছে একটা বিজনেস অপরচুনিটি আছে, তুমি শুনে দেখতে পারো, শুনলেই যে তুমি করতে পারবে এটা নয়, তুমি শুনে দেখো, তারপর আমি দেখে নেবো তোমাকে ম্যাচ করে নাকি। আমার ওখানেই খুব একটা জেদ তৈরি হলো যে কি ব্যবসা। আমাকে শোনানোর পরও আমি চাইলেও আমি করতে পারবো না, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ব্যবসাটা করতে হবে। সেদিনই আপলাইনের বাড়ি, আমার শ্বশুর বাড়ি গিয়ে বিজনেস প্ল্যান দেখলাম এবং তখন ম্যারাথন প্ল্যান, 2.5 থেকে 3 ঘন্টার ম্যারাথন প্ল্যানে অত কিছু বুঝিনি, খালি বুঝেছিলাম প্রচুর টাকা ইনকাম করা যায় সৎভাবে, প্রচুর টাইম পাওয়া যায়, প্রচুর রেকগনাইজেশন পাওয়া যায় এবং প্রচুর ফরেন ট্যুর পাওয়া যায়। আর ভেবেছিলাম এগুলোই তো একটা মানুষের লাইফে দরকার এবং ওগুলো সত্যি সত্যি আমার দরকার ছিল, অন্য কোনো ভেহিকেল আমি পাচ্ছিলাম না। সেই জন্য সিদ্ধান্ত নিই ব্যবসা শুরু করার। অলরেডি আমার বিজনেস পার্টনারের মুখ থেকে শুনেছেন সেই সময় 4,400 টাকা জোগাড় করতে 6 মাস দেরি হয়ে গেছিলো। তারপরও ব্যবসাটা স্টার্ট করেছিলাম 5,000 টাকা ক্যাপিটাল নিয়ে। অনেকে বলেন যে আমার কাছে টাকা নেই, আমি ব্যবসা করব কি করে, আমার কাছে যদি এনাফ টাকা থাকতো আমি ব্যবসা করে ফাটিয়ে দিতাম। ফ্রেন্ডস, শুরু করুন। আমার 5,000 টাকা ক্যাপিটাল ছিল এই ব্যবসাটা শুরু করার জন্য। আমি এই ব্যবসাটা শুরু করলাম, কলকাতা এডিসি থেকে কিট তুললাম। ওখানে দেখা হলো আমার গ্রেট আপলাইন ডক্টর নিত্যানন্দ আরতি মণ্ডলের সঙ্গে। উনি প্রথম দিনই আমার হয় পারপাস, কেন ব্যবসাটা শুরু করেছি এটা অনেকটাই ক্লিয়ার করে দিয়েছিলেন। ওখান থেকে বাড়ি আমি খুব এক্সাইটেড এবং ভেবেছিলাম যে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন প্রচুর ভালো, আমাকে প্রচুর বিশ্বাস করে। ওই দিনই আমার আপলাইন শেখ মোর্শেদ আলী, রেহানা ইয়াসমিনের বাড়িতে গিয়ে বিজনেস প্ল্যানটা দেখি এবং তখন কিন্তু আধ ঘন্টার প্ল্যান থাকেনি, ম্যারাথন প্ল্যান ছিল, 2.5 থেকে 3 ঘন্টার প্ল্যান।
বিজনেস প্ল্যানে অত কিছু হয়তো বুঝতে পারিনি, কয়েকটা জিনিস বুঝতে পেরেছিলাম। এখানে প্রচুর আনলিমিটেড মানি পাওয়া যায়, পুরো একটা লেভেলে প্রচুর টাইম পাওয়া যায়, ছুটি পাওয়া যায়, ফরেন ট্যুর পাওয়া যায়। আমি মনে মনে ভেবেছিলাম যে এগুলোই তো আমার লাইফে দরকার, এবং এগুলোই তো আমি প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছি, যে আজকে হয়তো সঠিক একটা ভেহিকেলের আমি সন্ধান পেয়েছি, যে ঈশ্বরের দূত আপলাইনের মধ্য দিয়ে। আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম যে ব্যবসাটা আমাকে করতেই হবে, আর কোনো রাস্তা আমার কাছে খোলা থাকেনি। বাট আবার সামনে চ্যালেঞ্জ, ব্যবসাটা যে শুরু করব সেই সময় 4,400 টাকা দরকার ছিল, কিন্তু সেই টাকাটা আমার কাছে থাকেনি। মানে শুনেছেন আমার বিজনেস পার্টনারের মুখে, সেই টাকাটা জোগাড় করার জন্য অলরেডি 6 মাস আমার ব্যবসা পিছিয়ে গেছে, তবুও ব্যবসাটা কিন্তু ভুলে যায়নি। 6 মাস পরে 5,000 টাকা বাবা আমার হাতে তুলে দিয়েছে, এবং 5,000 টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করি, এবং কলিকাতা আলিপুর এডিসি যাই, ওখানে কিট বাক্স তুলি, এবং প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে আলিপুর এডিসি যখন গিয়েছিলাম, এবং আলিপুর যাওয়ার পর কিট বাক্স তোলার পর আমার কিন্তু এক্সাইটমেন্টের প্যারামিটার অনেকটা ডাউন হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে এডিসি যাদেরকে দেখেছিলাম প্রচুর টাই পরা লোক, টাই কোট, এবং তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, এবং আমি মনে মনে ভেবেছিলাম আমি গ্রামের ছেলে, হয়তো এই ব্যবসাটা আমার জন্য নয়। বাট আপলাইন বলেছে, আমার সম্বন্ধে যেহেতু ব্যবসাটা জয়েন করেছি, আমি কিট নিয়ে আমি বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পর ভাবলাম যে ব্যবসাটা আমাকে করতে, এরকম এক্সাইটমেন্ট তুঙ্গে ছিল। বাট যখন আমি বলতে শুরু করলাম, আমি ভেবেছিলাম আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সার্কেল খুবই ভালো, আমাকে প্রচুর বিশ্বাস করে। বাট বাড়ি ফিরে এসে যখন বলতে শুরু করলাম, তারা একজন তো জয়েন করা তো দূরের কথা, বিজনেস প্ল্যানটাই কেউ শুনলো না। মানে অপর দিক থেকে আমি যাতে ব্যবসাটা না করি, অনেক নেগেটিভ অনেকে কিন্তু দিয়েছিল। বাট আমি কিন্তু ব্যবসাটা অনেক মিটিংয়ে যাওয়ার পর বুঝতে পেরেছিলাম যে ব্যবসাটা অ্যাজ এ লং রানে কি দিতে পারে। ফলে এইভাবে 8.5 মাস কেটে গেছে, আমার বন্ধু বান্ধব রিলেটিভ সার্কেলের লিস্ট প্রায় শেষ, সেখান থেকে একজনও কেউ জয়েন করেনি। আমি 8.5 মাসে আমার সাথে কেউ জয়েন করেনি বলে আমি কিন্তু ঘাবড়ে যাইনি, আমার এক্সাইটমেন্ট বা বিলিভ লেভেল কিন্তু নষ্ট হয়ে যায়নি। আমি কিন্তু কাজ করেই গেছি। আমার বিশ্বাস ছিল যে আমি যদি কাজ জারি রাখি, এই ভারতবর্ষের কেউ না কেউ আমাকে বিশ্বাস করে এবং তারা জয়েন করবে, এবং আমি কিন্তু আমার স্বপ্ন অ্যাচিভ করব। এভাবে চলা শুরু হলো। 8.5 মাস পরে আমি একজন পেলাম, আমার বাড়িতে টিউশনি করতে আসতেন, সুনীল এবং রীনা ভৌমিক। আমি বিজনেস প্ল্যানটার কথা বললাম, আমি তো সেরকম লোককে খুঁজবো। সুনীল, রীনা ভৌমিক বিজনেস প্ল্যান দেখার পর আমাকে বললেন যে বাবলিদা, আমার কাছে 4,400 টাকা এই মুহূর্তে নেই, আপনি যদি 2,000 টাকা ধার দিয়ে হেল্প করতে পারেন তাহলে আমি ব্যবসাটা শুরু করতে পারি। আমি ভাবলাম কার্ডিনাল রুল বলে কিছু জিনিস আছে, এটা করা যায়নি। তবুও 8.5 মাস আমার জীবন থেকে কেটে গেছে। গ্রীষ্মকালে যেমন মাঠ ফেটে যায়, এতটুকু কি বলুন তো জলের আশায় থাকে, আমারও 8.5 মাস কেটে গেছে। আমার মনটা কি বলুন তো অনেকটা গ্রীষ্মকালের ফাটা মাটির মতো হয়ে গেছে এক ফোঁটা জলের জন্য। অনেকদিন পরে 8.5 মাস পরে একজন জয়েন করবে, আমি কার্ডিনাল রুলকে ব্রেক করেই আমি অন্য লোকের কাছ থেকে 2,000 টাকা ধার করে আমি জয়েন করলাম সুনীল আর রীনা ভৌমিককে। ওখান থেকে আমি পেলাম আস্তে আস্তে আমার প্রচুর এক্সাইটমেন্ট, একজন জয়েন করেছে, এবং 9 মাস 9.5 মাস পরে আমি একটা চেক পেলাম। তখন চেক আসতো 121 টাকা চেক আমার বাড়িতে এলো। আমার প্রচুর এক্সাইটমেন্ট, এবং বিশ্বাস করুন ওই 121 টাকার জন্য আমি রাত্রে ঘুমাতে পারিনি। এভাবে ব্যবসা চলা শুরু হলো। কিছুদিন পর সুনীল এবং রীনা ভৌমিকের কাছ থেকে আমরা পেলাম আমাদের এলাকাতেই বাড়ি মিন্টু এবং মিঠু মান্নাকে। মিঠু মান্নার ব্যবসা শুরু হলো। ওর ব্যবসা যেহেতু ও বম্বেতে ছিল সেই সময়, ওর ব্যবসাটা আমাদের গ্রাম থেকে বম্বেতে গেল, এবং বম্বেতে আস্তে আস্তে কি বলুন তো ব্যবসা শুরু হলো। এবং ওই সময় বম্বে আমাদেরকেও যেতে হয়েছিল, আমরা প্রতিনিয়ত যেতাম। বাট বম্বে যাওয়ার মতো অর্থ আমাদের কাছে থাকেনি। তবু আপলাইনদের প্রচুর হেল্প নিয়ে আমরা বম্বে গেছি। বম্বে থেকে আস্তে আস্তে ব্যবসাটা গ্রো হয়েছে। ব্যবসা যেহেতু ও বম্বেতে ছিল সেই সময়, ওর ব্যবসাটা আমাদের গ্রাম থেকে বম্বেতে গেল, এবং বম্বেতে আস্তে আস্তে কি বলুন তো ব্যবসা শুরু হলো। এবং ওই সময় বম্বে আমাদেরকেও যেতে হয়েছিল, আমরা প্রতিনিয়ত যেতাম। বাট বম্বে যাওয়ার মতো অর্থ আমাদের কাছে থাকেনি। তবু আপলাইনদের প্রচুর হেল্প নিয়ে আমরা বম্বে গেছি। বম্বে থেকে আস্তে আস্তে ব্যবসাটা গ্রো হয়েছে। এবং বম্বে থেকে আমাদের মিন্টু এবং মিঠু মান্না দেখেছি যে সিলভার হয়েছে, প্লাটিনাম হয়েছে, গোল্ড হয়েছে, ফাউন্ডার প্লাটিনাম, এবং এমআরএল হয়ে গেছে। বাট আমি আমার সাইডে হয়তো আমার সাইডে কিছু অ্যাওয়ার্ড কিছু লেগ ছিল, সেভাবে কাজ করতে পারছিলাম না। আমার সাইডে মাত্র 250, 300, 400 পিবি ছিল। ফলে মিন্টু যখন এমআরএল আমার ফার্স্ট ব্র্যান্ড, আমি 21%। আমার ইনকাম কিছু নেই, 4 থেকে 4,500 টাকা ইনকাম। ব্যবসা শুরুর পর থেকে 8.5 বছর এভাবে কেটে গেছে, 4,000, 4,500 টাকা ইনকাম।
কিন্তু এই 8.5 বছরে আমার কোনো ডাউনলাইন কখনো আমার মধ্যে ডিমোটিফিকেশন দেখেনি, আমার এক্সাইটমেন্টের ঘাটতি দেখেনি, আমার বিলিভ লেভেলের ঘাটতি দেখেনি। আমি ফুল টাইম ব্যবসাটা আমি কিন্তু বিল করতাম এবং আমার ইনকাম কত 8.5 বছর পরে এটা আমার ডাউনলাইন দিকে আমি কখনো কিন্তু জানতে দিতাম না। তো এভাবেই চলতে শুরু করলো। এই 8.5 বছর পরে ফ্রেন্ডস, মানে আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের হয়তো এখানে কেউ নেই যে 8.5 মাস ব্যবসা জয়েন করেছেন, এখনো কেউ জয়েন করেনি। এটা হয়তো যারা শুনছেন আপনারা হয়তো কেউ নেই, বা 8.5 বছর ব্যবসাটা শুরু করেছেন, 8.5 বছর পরে আপনার সাইডে কেউ নেই, আপনার 4,000 4,500 টাকা ইনকাম, তারপরেও আপনি টিকে আছেন। এটা হয়তো অনেকে কিন্তু নেই, বাট আমি কিন্তু টিকে ছিলাম, সেই জন্যই কিন্তু এই জায়গায়। সেই জন্য প্রত্যেকটা লিডারকে বলবো, প্রত্যেকটা ড্রিমারকে বলবো যে আমার যেমন ঘটেছে 8.5 বছরে কেউ জয়েন করেনি, আমার যেমন ঘটেছে 8.5 মাসে কেউ জয়েন করেনি, 8.5 বছরে কেউ জয়েন করেনি, কোনো ইনকাম থাকেনি, আপনার জীবনেও যদি এরকম কিছু ঘটে, বাট একটা জিনিস বলবো, ট্রাক ছেড়ে বেরিয়ে যাবেন নাই, আপলাইনের সাথে সঙ্গ ত্যাগ করবেননি এবং সিস্টেমের সাথে প্লাগ করে থেকে আপনি কাজ করে যান। এত নেগেটিভ থাকার পরও আজকে যেমন আমি এই জায়গায় আছি, অবভিয়াসলি আপনি কিন্তু এই জায়গায় থাকবেন। তো ওই সময় দেখেছি মিন্টু মান্না প্লাটিনাম হওয়ার পর ফরেন ট্যুর কোয়ালিফাই করতো, বাট আমি ওদেরকে, আমি আমার আপলাইনদেরকে কি বলুন তো, গ্রামের বাড়ি থেকে গাড়ি ভাড়া করে ALS এর জন্য আমি ওদেরকে এয়ারপোর্টে নিয়ে যেতাম এবং যখন ALS থেকে ফিরতো আবার ওদেরকে কিন্তু বাড়ি আনতাম। আমার মধ্যে কোনো ইগো থাকেনি, আমার প্রাউড ফিল করতাম যে আমার একটা ডাউনলাইন অন্তত হিউজ বটবৃক্ষ তৈরি হয়েছে এবং আমার 90% কাজ হয়ে গেছে, এটুকু আমি প্রতিনিয়ত ভাবতাম। এভাবে আমার সেকেন্ড ব্রাঞ্চ জাকির হোসেন খান, ওখান থেকে আমরা পেলাম, জাকির হোসেন অনেকটা চ্যালেঞ্জের মধ্যে ছিল, ওখান থেকে আমি পেলাম শ্রীকান্ত স্মৃতিকণাকে পেলাম। শ্রীকান্ত স্মৃতিকণার দুটো আপলাইন ছিল,